হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 54 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 53টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। কারণ আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ, কালনানাই বাঁধ, তেহেরি বাঁধ, রিহান্দ বাঁধ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে এক নম্বর প্রশ্নের জন্য? ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে এক নম্বর প্রশ্নের জন্যে? তেহেরি বাঁধ। ভারতের উচ্চতম বাঁধ হলো তেহেরি বাঁধ। এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর উপর। ভাগীরথী নদীর উপর। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। এটি কোথায় অবস্থিত? ওড়িশাতে। ওড়িশাতে অবস্থিত মহানদীর উপর। মহানদীর উপর, উড়িষ্যার মহানদীর উপর হীরাকুদ বাঁধটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে ভারতের প্রাচীনতম বাঁধ কালনানাই বাঁধ। এটি হচ্ছে প্রাচীনতম বাঁধ। এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর। তাহলে এখানে আমরা কি দেখলাম? ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ হলো তেহেরি বাঁধ, যেটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত। এবং ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ, যেটি হচ্ছে উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। এবং ভারতের প্রাচীনতম বাঁধ কালনানাই বাঁধ, যেটি হচ্ছে তামিলনাড়ুর কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী, পাটলিপুত্র, কর্ণসুবর্ণ, বাদামি। তাহলে 2 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। উজ্জয়িনী কার রাজধানী ছিল? উজ্জয়িনী দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী। কর্ণসুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল। শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। এবং বাদামি মনে রাখবে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। জলের উপরিতলে ভাসমান জীবদের কি বলে? নেকটন, বেনথস, নেরিটিক, প্ল্যাঙ্কটন। 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? জলের উপরিতলে ভাসমান জীবদের কি বলে? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? প্ল্যাঙ্কটন। জলের উপরিতলে ভাসমান জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। এছাড়াও এখানে মনে রাখবে নেকটন। নেকটন কাদের বলে? জলে সন্তরণকারী জীবদের নেকটন বলা হয়।
জলে সন্তরণকারী জীব। জলে সন্তরণকারী জীবদের নেকটন বলা হয় এবং বেন্থস মনে রাখবে, জলের নিচে বসবাসকারী জীবদের বেন্থস বলা হয়। জলের নিচে বসবাসকারী জীবদের বেন্থস বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? চিংড়ির, কুনো ব্যাঙের, আরশোলার, মানুষের। তাহলে 4 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড হার্ডিস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নের কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। লর্ড রিপন। লর্ড রিপনের সময়ে লর্ড রিপন ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে জড়িত ছিল। লর্ড ক্যানিং মনে রাখবে এখানে ভারতের প্রথম ভাইসরয়। এছাড়াও মনে রাখবে লর্ড ক্যানিংয়ের সময় নীল বিদ্রোহ হয়েছিল। লর্ড লিটন মনে রাখবে অস্ত্র আইন পাস হয় লর্ড লিটনের সময়। অস্ত্র আইন পাস হয়। এবং লর্ড হার্ডিসের সময় মনে রাখবে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়। লর্ড হার্ডিস কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করে কত সালে? 1911 সালে। নেক্সট প্রশ্ন, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কুলা, হলদি নদী, রূপনারায়ণ, কালিন্দী। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। কংসাবতী ও কেলেঘাইয়ের নদীর মিলিত প্রবাহের নাম হলো হলদি নদী। কুলা এখানে মনে রাখবে কোপাই ও বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম। কোপাই ও বক্রেশ্বর। এবং রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। 7 নম্বর প্রশ্ন, অ্যানিমেশনটি আগে থেকেই দেওয়া হয়েছিল সেই জন্য উঠে আসে আর কি। নিম্নলিখিত কোনটিতে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়? ব্রায়োফাইট, জিমনোস্পার্ম, টেরিডোফাইট বা কোনটিই নয়? তার সঠিক অ্যান্সারটি কী হবে? ব্রায়োফাইট। এই অ্যানিমেশনটি আগে থেকে দেওয়া ছিল সেই জন্য অ্যান্সারটি আগে থেকেই উঠে আসে আর কি। ব্রায়োফাইট উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। ব্রায়োফাইট মনে রাখবে মস বর্গীয় উদ্ভিদ।
মসবর্গীয় উদ্ভিদ। জিমনোস্পার্ম মনে রাখবে এখানে ব্যক্তিজীবী। ব্যক্তজীবী। এবং টেরিডোফাইট হলো ফার্ন জাতীয় উদ্ভিদ। ফার্ন জাতীয় উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? এডওয়ার্ড জেনার, হেনরিক ইবসেন, টমাস কুক, হিপোক্রেটিস। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? হিপোক্রেটিসকে। হিপোক্রেটিসকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। এডওয়ার্ড জেনার মনে রাখবে এখানে টিকাকরণের জনক বলা হয়। টিকাকরণের জনক বলা হয়। হেনরিক ইসবেন আধুনিক নাটকের জনক। আধুনিক নাটকের জনক। টমাস কুক হলো আধুনিক পর্যটনের জনক। আধুনিক পর্যটনের জনক। কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? দামোদর, তিস্তা, মাতলা বা কোনোটিই নয়। 9 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? তিস্তাকে, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। দামোদর মনে রাখবে এখানে দুঃখের নদী বলা হয়। দামোদরকে দুঃখের নদী বলা হয় দামোদরকে। মাতলা মনে রাখবে আতঙ্কের নদী বলা হয়। আতঙ্কের নদী বলা হয় মাতলা নদীকে। দশ নম্বর প্রশ্ন, কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, বিন্দুসার, মহাপদ্মনন্দ, প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার। বিন্দুসার অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। বিম্বিসারের উপাধি কি ছিল? সেনিয়া। সেনিয়া হলো বিম্বিসারের উপাধি। বিম্বিসার কোন বংশের শাসক? হর্ষঙ্ক বংশের। হর্ষঙ্ক বংশের শাসক ছিলেন বিম্বিসার। মহাপদ্মনন্দ মনে রাখবে এখানে উপাধি কি ছিল? একরাট। একরাট কোন বংশের শাসক ছিলেন মহাপদ্মনন্দ? নন্দ বংশের। নন্দ বংশের শাসক। প্রথম চন্দ্রগুপ্ত মনে রাখবে এখানে উপাধি কি ছিল? মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ কোন বংশের শাসক? গুপ্ত বংশের শাসক ছিলেন। গুপ্ত বংশের শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? ব্যাঙ, মাছ, পক্ষী, মানুষ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। মাছে। মাছের
ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। প্রতীকী মুদ্রার প্রচলন কে করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, মোহাম্মদ বিন তুগলক। তাহলে 12 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? প্রতীকী মুদ্রার প্রচলন কে করেন? সকলেই অ্যান্সার করতে থাকো। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রার প্রচলন করেন। এছাড়া মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। কুতুবুদ্দিন আইবক মনে রাখবে এখানে দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল। ইলতুৎমিশ মনে রাখবে টঙ্কা ও জিতাল মুদ্রা প্রবর্তন করেন। টঙ্কা ও জিতাল মুদ্রার প্রচলন করেন। এছাড়া মনে রাখবে 40 চক্র গঠন করেন। 40 চক্র গঠন করেন। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিন তত্ত্বের জন্য ব্যবহার করেন? মেন্ডেল, ওয়াটসন, মর্গান, দ্য-ভ্রিস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিন তত্ত্বের জন্য ব্যবহার করেন? সকলেই অ্যান্সার করতে থাকো। মর্গান। মর্গান ড্রসোফিলা মাছিকে জিন তত্ত্বের জন্য ব্যবহার করেন। কত সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? 1984, 1987, 1989 ও 2019 সালে। কত সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? সকলেই সঠিক অ্যান্সারটি কী হবে? অ্যান্সার করতে থাকো। উনিশশো সালে। 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও মনে রাখবে 1984 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় সুন্দরবন। জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় 1984 সালে। জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় এবং 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় 1989 সালে এবং 2019 সালে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় 2019 সালে। রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় 2019 সালে। পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি? ধাতব আয়ন, লোহা, হিমোগ্লোবিন, ক্লোরোফিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ক্লোরোফিল। সবুজ বর্ণের জন্য দায়ী হলো ক্লোরোফিল। নিম্নের কোনটির কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়? সোডিয়াম, বোরিয়াম, পারদ, পটাশিয়াম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটির কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়?
বোরিয়ামের কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? 1763, 1771, 1783, 1793। কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? খ্রিস্টাব্দে 1793 সূর্যাস্ত আইন প্রণীত হয়। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। এছাড়াও মনে রাখবে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। চিরস্থায়ী বন্দোবস্ত। ভার্গিস কুরিয়েন নিম্নে কোন বিপ্লবের জনক? শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, গোলাপী বিপ্লব, সবুজ বিপ্লব। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ভার্গিস কুরিয়েন নিম্নের কোন বিপ্লবের জনক? শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন, শ্বেত বিপ্লবের জনক। নীল বিপ্লবের জনককে? হীরালাল চৌধুরী। গোলাপী বিপ্লবের জনক মনে রাখবে এখানে দুর্গেশ প্যাটেল। এবং সবুজ বিপ্লব মনে রাখবে MS স্বামীনাথন। উনিশ নম্বর প্রশ্ন, যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়েছে কোথায়? রঞ্জিত সাগরের দ্বারা, হুসেন সাগরের দ্বারা, নিজাম সাগরের দ্বারা, নাগার্জুন সাগরের দ্বারা। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? যমজ শহর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়েছে কোন সাগরের দ্বারা? হুসেন সাগরের দ্বারা হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়ে আছে। কেরালাতে কোন অভয়ারণ্যটি অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্য, দাচিগ্রাম অভয়ারণ্য, চন্দ্রপ্রভা অভয়ারণ্য ও ভিতরকণিকা অভয়ারণ্য। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কেরালাতে কোন অভয়ারণ্যটি অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো। পেরিয়ার অভয়ারণ্য এটি কেরালাতে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? কাশ্মীরে। এটি হচ্ছে কাশ্মীরে অবস্থিত দাচিগ্রাম অভয়ারণ্য। চন্দ্রপ্রভা মনে রাখবে এখানে উত্তরপ্রদেশে অবস্থিত চন্দ্রপ্রভা অভয়ারণ্য। এবং ভিতরকণিকা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? 10 রাজার যুদ্ধ, কুরুক্ষেত্র, 100 রাজার, দেব ও অসুর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? দশ রাজার যুদ্ধের কথা।
ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা, মঞ্জিরা, কৃষ্ণা, গোদাবরী। সঠিক অ্যান্সারটি কি হবে? নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? মঞ্জিরা। মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর বাঁধটি অবস্থিত। নর্মদা মনে রাখবে এখানে, সর্দার সরোবর বাঁধটি অবস্থিত নর্মদা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ। কৃষ্ণা মনে রাখবে এখানে, নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ এটি হচ্ছে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এবং গোদাবরী মনে রাখবে এখানে, শ্রীরাম সাগর। তেইশ নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি জৈব জ্বালানি নয়? উদ্ভিদ তেল, সবুজ ডিজেল, গ্যাসোলিন, বায়োগ্যাস। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কোনটি জৈব জ্বালানি নয়? গ্যাসোলিন এটি জৈব জ্বালানি নয়। তামিলনাড়ুতে কোন উপজাতি গোষ্ঠী দেখা যায়? জয়ন্তিয়া, লুসাই, ভেটিয়া, ইরুলা। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? তামিলনাড়ুতে কোন উপজাতি গোষ্ঠী দেখা যায়? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ইরুলা। এই উপজাতি গোষ্ঠীটি তামিলনাড়ুতে দেখা যায়। জয়ন্তিয়া কোথায় দেখা যায়? মেঘালয়। মেঘালয় রাজ্যে জয়ন্তিয়া উপজাতি গোষ্ঠীটি দেখা যায়। লুসাই মনে রাখবে এখানে, ত্রিপুরাতে দেখা যায়। ত্রিপুরাতে দেখা যায় লুসাই উপজাতি গোষ্ঠী। এবং ভেটিয়া উত্তরাখণ্ড। রকিস পর্বতমালা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, উত্তর আমেরিকা, ভারতের পশ্চিমাঞ্চল। সঠিক অ্যান্সারটি কি হবে? রকিস পর্বতমালা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা। রকিস পর্বতমালা উত্তর আমেরিকাতে অবস্থিত। মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি উপজাতিক আন্দোলন, কৃষক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন, বিপ্লবী আন্দোলন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? মোপলা অভ্যুত্থান ছিল কোন ধরনের আন্দোলন? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। এটি ছিল মূলত কৃষক আন্দোলন। মোপলা অভ্যুত্থান ছিল একটি কৃষক আন্দোলন। এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? কেরালাতে।
নেক্সট প্রশ্ন, হাবু শর্মা কার ছদ্মনাম? রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? হাবু শর্মা কার ছদ্মনাম? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। রাজশেখর বসু মনে রাখবে এখানে, পরশুরাম, পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, অনিলা দেবী। কাজী নজরুল ইসলাম হলো ব্যাঙাচি। 28 নম্বর প্রশ্ন, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? গতিশক্তি, তাপশক্তি, আলোক শক্তি, স্থিতিশক্তি। তাহলে সকলেই সঠিক অ্যান্সারটি কী হবে? অ্যান্সার করতে থাকো। বাঁধের জলে কি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? অগ্নি, বরুণ, ইন্দ্র, বিষ্ণু। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ইন্দ্র। ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা ছিলেন ইন্দ্র। 30 নম্বর প্রশ্ন, ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি। তাহলে 30 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।